প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এনসিপি ভেঙে চুরমার। আলাপটা মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা ইতিমধ্যেই জানেন যে বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, প্রধান যে বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে 72-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়গুলো চলবার কথা বা চলে, সেই বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে, এটি আশার কথা। আমি আমার জীবনে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ পাইনি, ছাত্র সংসদহীন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমিও আজ থেকে 20 বছরের অধিক সময় আগে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ছাত্র সংসদ পাইনি। সেই হিসেবে নিঃসন্দেহে ছাত্র সংসদ হচ্ছে ভালো কথা, কিন্তু এখন এমন একটি প্রেক্ষাপটে হচ্ছে, নির্বাচন হচ্ছে, যে প্রেক্ষাপটে সবার অংশগ্রহণের পথ খানিকটা অবরুদ্ধ। বিশেষ করে আওয়ামী লীগের সংগঠন, ছাত্রলীগের অংশগ্রহণের পথ তো একদমই নেই। সেই জায়গায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির দোর্দণ্ড প্রতাপে রাজনীতি করছে এবং ইসলামী ছাত্র শিবির দোর্দণ্ড প্রতাপে ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে, আজকে ছাত্রদল ঘোষণা করেছে, বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেছে। আর মজার বিষয় যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি বলুন না কেন, এদেরকে সমন্বয়কও বলেন, এটি 3 গ্রুপে 3টি প্যানেল ঘোষণা করেছে। উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সময় ছিলেন, তিনি আব্দুল কাদের, মাহিন সরকার, আব্দুল কাদের তাদের একটা প্যানেল, মাহিন সরকার একটি প্যানেল। মাহিন সরকারকে মাহিন সরকার আবার এনসিপি নেতা, যুগ্ম সদস্য সচিব, তাকে বহিষ্কারও করা হয়েছে এর মধ্যে। মানে আমি আলাপটা যেটি দিয়ে বলছিলাম যে জামাত শিবির গড়ে নিচ্ছে, এনসিপি কে বলেন কিংবা এই সমন্বয়কদের বলেন কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলেন, এদেরকে জামাত শিবির মূলত ব্যবহার করেছে। এরা জামাত শিবিরের ওই মেন্টালিটির, কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলুন, এনসিপি বলুন, এরাও বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে প্রশ্নবিদ্ধ। যারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ককে মানেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানেন না, এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম বঙ্গবন্ধু নিয়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন না, তাদের সাথে জামাত শিবিরের আসলে খুব বেশি পার্থক্য নেই। তো যেটি বলছিলাম যে জামাত শিবির কিন্তু গড়ছে, শিবিরের মুরব্বী দল হচ্ছে জামাত আর ছাত্র সংগঠন হচ্ছে শিবির। মুরব্বীরা ইতিমধ্যে দেশের বিচার ব্যবস্থা, দেশের প্রশাসন, দেশের বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভিসি থেকে শুরু করে সেনাবাহিনী, সব জায়গায় দখলদারিত্ব কায়েম করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে কণ্ঠ, ছাত্রদের যে কথা বলা, সেই জায়গাটা দখল করাটা বাকি আছে। এই দখল করাটার বাকি থেকেই তারা দাবি করে এসেছিল, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই, কয়েক মাস পরে থেকেই শুরু হয়েছিল যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এনসিপিরও দাবি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও দাবি ছিল, সেই নির্বাচনটা হচ্ছে। এবং এই নির্বাচন হওয়া থেকে একটি জিনিস পরিষ্কার যে ছাত্র সংসদগুলো শিবির দখল করবে, সেটি যেভাবেই হোক না কেন। আমি বলবো যে তাদের সাংগঠনিক শক্তি অত্যন্ত শক্তিশালী। এই মুহূর্তে যতগুলো ছাত্র সংগঠন আছে, শিবিরের সাংগঠনিক শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী। তাদের সব ঠিক আছে, কিন্তু আপনার যত শক্তি থাকুক, আপনার পয়সা থাকুক, যাই থাকুক না কেন, আপনি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মানেন না, এটি আপনার সবচেয়ে বড় অপরাধ। এই কারণেই আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারেন না, আপনি কোনো কাজ করতে পারেন না। আজকে হয়তো করছেন, এই দিন পাল্টাবে। আমি যেটি বলছিলাম যে ছাত্রদল প্যানেল দিচ্ছে, বিভিন্ন জায়গায় ছাত্রদল প্যানেল দিচ্ছে, বাম সংগঠনগুলো দিচ্ছে, আর এনসিপি নানা ভাগে বিভক্ত। শিবির
অন্যান্য বডির মতো ছাত্র সংসদও দখল করবে, খুব স্বাভাবিক। আমার এই মুহূর্তে একটি উদাহরণের কথা মনে পড়ছে যে কিছুদিন আগে দেশের একটি বড় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে 51টি পদের মধ্যে 50টি পদ জামায়াতপন্থীরা দখল করেছে। বিএনপি যদিও নির্বাচনটি বর্জন করেছিল, যেভাবে হোক তারা তো পেয়েছে, তারা দখল করেছে। ঠিক তেমনি ভাবে তারা বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদও দখল করবে, যেভাবে হোক। হয়তো শেষ পর্যন্ত বিএনপি নির্বাচন বর্জন করবে, ছাত্রদল, বাম সংগঠনগুলো নির্বাচন একটা হবে, হয়ে তারা নির্বাচিত হবে। তারা বলতে পারবে যে আমরা ডাকসুর ভিপি, আমরা ডাকসুর জিএস, আমরা রাকসুর ভিপি, রাকসুর জিএস, চট্টগ্রামের চাকসুর ভিপি, জাকসুর, জাহাঙ্গীরনগরের জাকসুর ভিপি, জিএস ইত্যাদি বলতে পারবে। সেই জায়গা থেকে তারা দখল করবে। আর এই যে নব্য গঠিত যে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, এরা আসলে অঙ্কুরেই নষ্ট। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত রূপ এই ছাত্ররাই পরবর্তীতে একটি রাজনৈতিক দল, কারো পাম্পট্টিতে রাজনৈতিক দল গঠন করেছে। আজকে 6 মাস হয়ে গেছে, গত ফেব্রুয়ারিতে এটি গঠিত হয়েছে। আজ পর্যন্ত এটির কোনো আশা জায়গা নিয়ে কোনো ঘটনা নেই। এই দলটি যে ভবিষ্যতে ভালো করবে, ভবিষ্যতে কোনো লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এবং যেহেতু জাতীয় রাজনীতির প্ল্যাটফর্মে তারা নাম লিখিয়েছে, জাতীয় রাজনীতি করে পার্লামেন্টে যাবে ভবিষ্যতে, এই সম্ভাবনাগুলো আসলে দেখা যায় না। এদেরকে আসলে ব্যবহার করেছে জামাত শিবিরই ব্যবহার করেছে, এবং সত্যিকার অর্থে এদেরকে আলটিমেটলি ব্যবহার করে টিস্যু পেপারের মতো মুখ মুছে ফেলে দিবে। অবস্থাটা তেমনই, যার কারণে এদের মধ্যে এত ভাঙন। এরা যদি আসলে জেনুইন শিবিরের একদম জেনুইন হতো, তাহলে এদের মধ্যে এত সমস্যা থাকতো না। কারণ শিবিরের এটি স্বীকার করতেই হবে, আমি এই কথা স্বীকার করব, শিবিরের যে সাংগঠনিক ভিত্তি আছে কিংবা জামাতের যে সাংগঠনিক স্ট্রাকচার আছে, আমি নেগেটিভ দিকগুলো বাদ দিয়ে যদি পজিটিভ দিকগুলো যদি বলি, শিবিরের সেই সাংগঠনিক ভিত্তির ধারে কাছে বাংলাদেশের কোনো সংগঠন নাই। সেই জায়গায় সবকিছু শিবির দখল করবে, এবং জামাত দখল করেছে ইতিমধ্যে। আমি জানি না শেষ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে চালাচ্ছে অনির্বাচিত অবস্থায়, শেষ মুহূর্তে পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করার জায়গাটা হয়তো সম্ভব হবে না। কারণ বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী অন্ততপক্ষে এটি বুঝে গেছে যে জামাত শিবির যদি বাংলাদেশের শাসন ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় আসে, পার্লামেন্টে যায়, সরকার প্রধান যদি জামাত থেকে হয়, তাহলে বাংলাদেশ যে স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, সে বাংলাদেশ থাকবে না, সেটি বাংলাদেশের মানুষ বোঝে। সেই জায়গা থেকে রাষ্ট্র ক্ষমতা দখল হবে না, কিন্তু এখনকার যে দখলদারিত্বটা, এই দখলদারিত্বটা বেশ পাকাপোক্তভাবে হচ্ছে, এবং সর্বশেষ যেটি ছাত্র সংসদ দখলের মাধ্যমে। আর এনসিপি মরে ভূত হয়ে যাবে, কারণ এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 3টি প্যানেল দাঁড়িয়ে গেছে, তাহলে বুঝুন যে এনসিপির অবস্থা কোথায়। এবং মূল যে এনসিপি, সেটির মধ্যেও সারা দেশে হযবরল অবস্থা। কোথাও না কোথাও কোনো না কোনো দিন শোনা যায় এখানে সে পদত্যাগ করছে, ওখানে সে পদত্যাগ করছে, মানে একটা চরম ভঙ্গুর অবস্থা। এই ভঙ্গুর অবস্থা থেকে এই দলটি এক পর্যায়ে বিলুপ্ত হয়ে যাবে, এবং মূল শক্তি হিসেবে থাকবে জামাত শিবির। এবং আগামী দিনে সত্যিকার অর্থে দুটো শক্তি থাকবে, একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা মুক্তিযুদ্ধের বিরোধীর শক্তি। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে অবস্থা দৃষ্টে, সার্বিক অবস্থায় মনে হচ্ছে যে বিএনপির নাম লিখিয়ে ফেলেছে ইতিমধ্যে। কারণ আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে ইতিমধ্যে কিছু বিতর্ক সৃষ্টি করার প্রয়াস দেখা গেছে। সেই বিতর্কের ব্যাপারে বিএনপির কোনো স্টেটমেন্ট আজ পর্যন্ত দেখলাম না। মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে বিদেশ থেকে একজন অ্যাক্টিভিস্ট একটা বিতর্কিত মন্তব্য করেছেন, মাত্র 2000 শহীদ হয়েছেন এমনটা বলেছেন, বা মারা গেছেন এমনটা বলেছেন। বিএনপির কিন্তু আজ পর্যন্ত কোনো বিবৃতি দেখলাম না। সেই জায়গা থেকে বিএনপি, জামাত সব এরা এক, এবং খুব অচিরেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যতই দখলদারিত্ব কায়েম করুক না কেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মুখ, ফেস বাংলাদেশে জাগ্রত হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি আলাপটা শুরু করেছিলাম যে জামাত শিবির সব দখল করছে, আর এনসিপি ভাঙতে ভাঙতে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এখন এটি শেষ পর্যন্ত 6 মাস হয়ে গেছে। 6 মাসে ইতিমধ্যে খুব নাজুক অবস্থা। বছর গড়ায় কিনা সেটি দেখার বিষয়, সেটি দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকের যে পূর্ব নির্ধারিত অফিসার্স অ্যাড্রেস ছিল,
দরবার, সেটিতে তিনি কথা বলেছেন, সেটি অনুষ্ঠিত হয়েছে এবং এতে সিনিয়র অফিসাররা অংশ নিয়েছেন। তা আজকে কি কি আলোচনা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি পেয়েছি, কারণ কিছু তথ্য সংবাদপত্রে এসেছে, সেটি আপনারা হয়তো দেখেছেন। তো যেগুলো মিডিয়াতে আসেনি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, গতকাল এটি নিয়ে একটি ভিডিও করেছিলাম, অনেক দর্শক দেখেছেন, কিন্তু অনেক দর্শক ক্ষোভ জানিয়েছেন। তারা বলেছেন এ ধরনের দরবার থেকে তারা আসলে কিছু প্রত্যাশা করেন না। অনেকের ক্ষোভ দেখেছি সেনাপ্রধানের উপরে। জানি না সেনাপ্রধান এবং সেনাবাহিনী বিষয়টি কিভাবে নেয়, তারা এটি অনুধাবন করে কিনা। অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকের যে দরবার ছিল, অফিসার্স অ্যাড্রেস ছিল, সেখানে শুরুতে তিনি প্রায় 38 মিনিটের মতো বক্তব্য রেখেছেন। এরপর প্রায় ঘন্টা ব্যাপী অফিসারদের নানান প্রশ্নের উত্তর দিয়েছেন, তাদের কথা শুনেছেন। সেনাপ্রধান অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ কর্তৃক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ঘটনা, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার জীবনে নারী বিষয়ক একটি কেলেঙ্কারি নিয়ে সংবাদ হয়েছে। এটি নিয়ে বেশ তোলপাড় হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, সম্ভবত এটিকেই তিনি অ্যাড্রেস করতে চেয়েছেন। তিনি বলেছেন এ ধরনের অপরাধের মাধ্যমে আমরা যেমন আমাদের জীবনসঙ্গীর সঙ্গে প্রতারণা করছি, তেমনি আমাদের সন্তানদের জীবনকেও অপ্রত্যাশিত হুমকির মুখে ফেলছি। তিনি এ ধরনের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার নির্দেশ দেন। এটি একটি চমৎকার পরামর্শ। তিনি বলেন সেনা সদস্য কর্তৃক সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক মাধ্যমে অযাচিত প্রচারণা চলমান রয়েছে। এটি আমরাও দেখতে পাচ্ছি। প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সেনা সদস্যদের অন্যায়ের বিচার করা হয়ে থাকে, এটি তিনি বলছেন। আপনারা বুঝতে পারছেন, একজন সেনা কর্মকর্তাকে আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র এবং আওয়ামী লীগকে প্রশিক্ষণ দেওয়ার বিষয় নিয়ে এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। সম্ভবত এটিকেই তিনি অ্যাড্রেস করেছেন এবং এটি সংবাদপত্রে এসেছে যেভাবে, সে কারণে আমি আর বিস্তারিত এটি নিয়ে বলছি না। তিনি বলছেন তবে মনে রাখতে হবে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে অপ্রয়োজনীয় দ্রুততায়, মানে খুব তড়িঘড়ি করার কোনো বিষয় নেই। যদি এভাবে বিচার করা হয় তাহলে ভুল হবার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করে চলমান সব অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি নিয়ে আমার যেটি মনে হয়েছে, সেনাপ্রধান নিজেও কিন্তু খুব কনসার্ন। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে যে ধরনের নেতিবাচক প্রচারণা হচ্ছে, এটি যে তাকেও স্পর্শ করেছে, এটি কিন্তু আজকের অফিসার্স অ্যাড্রেসে বোঝা গেছে। তিনি বলেছেন সেনাবাহিনী ও সেনা সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচার যেগুলো চলছে, এগুলোর বিষয়ে তিনি সকলকে ধৈর্য ধারণ করতে বলেছেন। তিনি বলেছেন যে তারা আমাদের সন্তানের মতো, কম বয়সের ভুল হিসেবে চিহ্নিত করেছেন, ইনমেচিউর আচরণ বলেছেন। এই যে বলা হয়েছে ডিজিএফআই এর হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হবে, সেনা নিবাসের ইট খুলে নেওয়া হবে, নানান কথা বলা হয়েছে। এটি আপনারা জানেন, আমি আর রিপিট করতে চাই না। তিনি বলছেন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারি আচরণ করাই শ্রেয়। এতদিন পর্যন্ত এটি কিন্তু আমাদের সামনে এসেছে, আমরা এটি দেখেছি। অনেকে এটি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে সেনাবাহিনীকে নিয়ে এমন করে কথা বলছে, সেনাবাহিনী কেন এত শান্ত, এত বিনম্র, এত নরম, পেছনে কি কারণ? আজকে সেটি খোলাসা হবে। আমি যেটা বলছিলাম যে তিনি যে এইভাবে বললেন, মানে এরা ইমেচিউর, এরা কম বয়সের ভুল করছে, মানে সন্তান সম, তাদেরকে ক্ষমা করবার, ক্ষমার উদারতা খুব ভালো জিনিস। কিন্তু তিনি যা বলেছেন আসলে কি ঘটনাগুলো তাই? কারণ যাদেরকে তিনি কম বয়সের ভুল করছে বলে বলছেন, এরাই তো বলছে নতুন বাংলাদেশ গড়বে, সংবিধান নতুন করে লিখবে, মুক্তিযুদ্ধ নিয়ে তারা কথা বলছে, জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে, মানে 47, 71 সবকিছু নিয়ে তারা কথা বলছে, দেশ কিভাবে চলবে তা নিয়ে বয়ান দিচ্ছে, সংসদ কেমন হবে, মানে নির্বাচন পদ্ধতি কি হবে, সকল কিছু নিয়ে তারা কথা বলছে। জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কথাগুলো তারা বলছে। তারা কি করে ইমেচিউর হয়? আবার তারা বলছে আর্মির মাথায় ঘিলু নাই, সেনাপ্রধানকে নিয়ে তারা নানান কথা বলছে, ওই যে যেগুলো বললাম ডিজিএফআই গুড়িয়ে দেবে ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছে। তো কম বয়সের ভুলে এরা এসব যে করতে চাইছে, এটাকে তিনি মানে সন্তান সম বলে প্রশ্রয় দিচ্ছেন। তিনি কেন দেখছেন না বা কেন বুঝতে পারছেন না বা কি কারণে আসলে এই বিষয়টিকে তিনি এড়িয়ে যাচ্ছেন, এটি নিয়ে আমাদের মনে কিন্তু প্রশ্ন ছিল বা অনেকের মনে আছে। কিন্তু আমি এখন বলছি যে না, তিনি আসলে এড়িয়ে যাচ্ছেন না, এটা স্পষ্ট হয়েছে আজকের অফিসার্স অ্যাড্রেসে।
কারণ আজকে তিনি বলেছেন এসব অপরাধ যথাযথভাবে লিপিবদ্ধ করা থাকছে এবং উপযুক্ত সময়ে সব দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কবে এটি নেওয়া হবে আমি জানি না, কিন্তু এই কথাগুলো তিনি যখন বলেছেন অ্যাড্রেসে, তখন কিন্তু উপস্থিত অফিসাররা এবং যারা অনলাইনে ছিলেন সবাই এক ধরনের নীরবতা পালন করছেন, কেউ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি। আমার তো মনে হয় এই নীরবতা থেকেও সেনাপ্রধানের একটি বার্তা গ্রহণ করা উচিত। জানি না তিনি এটি গ্রহণ করেছেন কিনা। হয়তো তিনি এগুলো গায়ে মাখতে চান না, কারণ তিনি হয়তো জানেন সামনের গেম প্ল্যানটা কি, যেটা অন্য কেউ জানে না। একজন সেনা কর্মকর্তা তারপরও এই বিষয়টি নিয়ে অত্যন্ত আবেগঘন কিছু কথা বলেছেন। তিনি জানতে চেয়েছেন, স্যার, এদেরকে যে মেচুর বলা হচ্ছে, এরা সেনাবাহিনীকে ছোট করে কথা বলছে, তাদের কথা এবং আচরণে অনেক সেনা সদস্যের মনোবল নষ্ট হয়ে যাচ্ছে। এ ধরনের কথায় জুনিয়র অফিসারদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, সৈনিকদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া হয়। পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখানো কষ্ট হয়ে পড়েছে। মারাত্মক ইমেজ সংকট তৈরি হয়েছে। সবার কাছে আর্মি এখন হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছে। আড়ালে আবডালে ভুয়া শব্দও শুনতে হয়। এটি তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে, অডিও ভিডিওর কল্যাণে আমরাও কিন্তু শুনেছি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আজকাল বলছেন সেনাবাহিনী এখন পুলিশ বা আনসারের কাতারে নেমে এসেছে। এটি খুবই দুঃখজনক বিষয়। সোশ্যাল মিডিয়ার যে কথাগুলো বলেছেন ওই কর্মকর্তা, তা শতভাগ সত্য। তারা এজন্য প্রফেসর ইউনুস এবং ওয়াকারকে দায়ী করছেন, সেনা কর্মকর্তা নন। সোশ্যাল মিডিয়ায় যারা এগুলো বলছেন তারা। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আজকের দরবারের সূত্রে সংবাদপত্রে প্রকাশিত যে রিপোর্ট আমরা দেখেছি, তার ভাষা এবং শব্দ হয়তো নতুন করে অন্য কাউকে বা কোনো গোষ্ঠীকে তুচ্ছ তাচ্ছিল্যের খেলায় নতুন করে মেতে উঠতে উৎসাহিত করবে। কারণ ওই যে তিনি বলছেন কম বয়সের ভুল, এই কারণে তিনি প্রশ্রয় দিচ্ছেন। এটি কতটা ঠিক কাজ করছেন সেনাপ্রধান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসব নানান বিষয় নিয়ে আর্মির মধ্যে অসন্তোষ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। সেনা অফিসারদের অনেকেই আর্মির এই বর্তমান ভূমিকাটাকে পছন্দ করছেন না, এমন তথ্য কিন্তু আমি পেয়েছি। এছাড়া পদোন্নতির বিষয় নিয়ে গতকালকে কথা বলেছি, এটি নিয়ে অসন্তোষ আছে, মন খারাপ আছে। একজন কর্নেল তো জানতে চেয়েছেন আজকে যে এই নিয়ে 3 বার তিনি পদোন্নতির মুখোমুখি হয়েছেন, কিন্তু তার প্রমোশন হয়নি। এবারও বোধহয় তালিকায় তার নাম নেই। এটি নিয়ে হয়তো একটু বিব্রত বোধ করেছেন সেনাপ্রধান, কিন্তু বলেছেন যে যেহেতু এখন হাতে প্রয়োজনীয় তথ্যপত্র নেই, সামনে সব তথ্য চেক করে এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। জেনারেল ওয়াকার বলেছেন, বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়াচ্ছে। তবে আমাদের ইউনিটি এবং পেশাদারী আচরণের কারণে তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেনি। এই যে ইউনিটি মানে চুপ করে থাকা, আমি যদি বুঝে থাকি। তিনি সেনা প্রথা ও আইন অনুযায়ী সেনা সদস্যদের রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকতে বলেন, এটি তাদের চার্টারের মধ্যেই আছে। মাদক থেকে দূরে থাকতে বলেছেন। ইন এইড টু সিভিল পাওয়ারে যখন দায়িত্ব পালন করে, তখন জিজ্ঞাসাবাদ যদি করতে হয় কাউকে, তখন যেন জীবনহানি বা আহত হবার মতো কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে তিনি সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। পরিবারের প্রতি অধিক যত্নশীল হতে বলেছেন। সন্তানদের সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে গড়ে তুলতে বলেছেন। এ ধরনের অনেক কথা বলেছেন। এছাড়া অফিসারদের প্রশাসনিক অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো এখানে আলোচনা করে আপনাদের বিরক্ত করতে চাই না। তিনি বলেছেন সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, নির্বাচনে সেনাবাহিনী যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়, সেভাবে তাদেরকে তৈরি হতে বলেছেন। তবে আজকের যে দরবারে সেনা প্রধানকে বেশ রিল্যাক্স দেখা গেছে বলে উপস্থিত 2-1 সেনা কর্মকর্তা জানিয়েছেন। এটির জবাব হয়তো এমন হতে পারে যে ভেতরে যেসব সমস্যা বা জটিলতা ছিল, মানে আজ থেকে কয়েক মাস আগে দরবারে তাকে খুবই টেন্সড দেখা গেছে, এমন মানে আমরা তথ্য পেয়েছি, কিন্তু আজকে রিল্যাক্স ছিলেন, হয়তো সব ঠিক হয়ে গেছে। এর আগে আমরা দেখেছি তার চীন সফরে যাওয়ার কথা ছিল, যেতে পারেননি, তাকে যেতে দেওয়া হয়নি, এবার তিনি যাচ্ছেন। তার মানে কোন একটা জায়গায় সমঝোতা হয়ে গেছে, সব মিটমাট হয়ে গেছে। মোটামুটি সংক্ষেপে এই ছিল আজকের মানে অফিসার্স অ্যাড্রেসের মূল বিষয়গুলো, যেগুলো সংবাদপত্রের পাতায় আসেনি। কিন্তু সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের ইমেজ তৈরি হচ্ছে জনমনে, মানুষ যেভাবে আনসার পুলিশের সঙ্গে তুলনা করতে শুরু করেছে, এই বিষয়টিতে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এবং দেশের এবং স্বাধীনতার এবং সার্বভৌমত্বের প্রতীক ভাবা হয় সেনাবাহিনীকে। সেই গৌরবটা যেন
এই সেনাবাহিনী এই সেনা প্রধানের নেতৃত্বে না হারায়, এটি কিন্তু দেশের আপামর জনগণ চায়। তারা চায় সত্যের সঙ্গে থাকবে সেনাবাহিনী, ন্যায়ের সঙ্গে থাকবে সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সপক্ষে থাকবে সেনাবাহিনী, আপামর জনগণের সপক্ষে থাকবে সেনাবাহিনী। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।